বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের আজকের ক্লাস কার্যক্রম শুরু করছি। বরাবরের মতোই আমরা আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, এটা হচ্ছে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া। আমরা এই ক্লাসটা ধারাবাহিকভাবে রেখেছি। গত ক্লাসে আমরা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া থেকে আমরা প্রশ্ন আলোচনা করেছিলাম যে পয়েন্ট অফ অর্ডার কি, পয়েন্ট অফ ইনফরমেশন কি, পয়েন্ট অফ প্রিভিলেজ কি, এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে সাংবিধানিক অনুবিধি কি, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সর্বশেষ সংসদীয় কার্যপ্রণালী বিধি কি, এ বিষয়ে আলোচনা করেছি। এবং বড় প্রশ্ন থেকে আমরা আলোচনা করেছিলাম যে জাতীয় সংসদের সার্বভৌমত্ব ও সীমাবদ্ধতা সমূহ কি কি, এ বিষয়ে আমরা আলোচনা করে গত ক্লাস সমাপ্ত ঘোষণা করেছিলাম। আজকে আমরা বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সর্বপ্রথম যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি আলোচনা করো। এবং সর্বশেষ আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংসদীয় রাজনীতিতে স্পিকারের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও 2018 এবং 2014 সালে এসেছে। তো আমরা সংসদীয় রাজনীতিতে স্পিকারের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটা অনেক সময় যে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের ভূমিকা আলোচনা করো, একই প্রশ্ন যদি সংসদীয় রাজনীতিতে স্পিকারের ভূমিকা আলোচনা করো আসে, কিংবা সংসদীয় ব্যবস্থায় স্পিকারের ভূমিকা কি কি ভূমিকা বা তাৎপর্য কি, একই প্রশ্ন আমরা একই উত্তর দিয়ে লিখতে পারবো। তো আমরা সর্বপ্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি। তো আমরা জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি নিয়ে আলোচনা করতে গেলে আমরা একটু যদি গত ক্লাসের বিষয়গুলোর একটু রিপিট করে, আমরা পড়েছিলাম যে সংসদীয় কার্যপ্রণালী বিধি কি, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। বলেছিলাম যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য নিয়ম নীতি, অর্থাৎ আমরা সাধারণভাবে বলেছিলাম যে মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন পরিচালনা করার জন্য কতগুলো কি লাগে, নিয়ম কানুন লাগে, এবং নিয়ম নীতির মাধ্যমেই মূলত আমাদের ব্যক্তি জীবন পরিচালিত হয়, সামাজিক ব্যবস্থা পরিচালিত হয়। ঠিক একইভাবে একটা রাষ্ট্র পরিচালনার জন্য ওইরকম একটি নিয়ম নীতি হচ্ছে যে সংবিধান, অর্থাৎ সংবিধানের মাধ্যমেই যে কোনো রাষ্ট্র পরিচালিত হয়। আর সংবিধানে সকল কিছুর ব্যাখ্যা প্রদান করা সম্ভব নয় বলে কিছু উপবিধি অনুচ্ছেদ সৃষ্টি হয়। আর সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য লিখিতভাবে সংবিধানের যে বিভিন্ন বিধিবিধান রয়েছে সংসদের কার্যক্রম পরিচালনার জন্য, তাকেই মূলত সংসদীয় কার্যপ্রণালী বিধি বলে অবহিত করা হয়। আমরা বলেছিলাম যে সংসদের কার্যক্রম পরিচালনার জন্য লিখিত বিধানাবলী কার্যপ্রণালী বিধি অথবা রুলস অফ প্রসিডিউর অফ পার্লামেন্ট বলে অবহিত করা হয়ে থাকে যেটিকে। তো এই সংসদীয় কার্যপ্রণালী আমরা বলতে পারি, বলেছিলাম যে ব্রিটিশ পার্লামেন্টে যেসব লিখিত বিধান অনুযায়ী পরিচালিত হয় সেগুলোকে স্ট্যান্ডিং অর্ডার বলা হয়। অর্থাৎ আমাদের বাংলাদেশে সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য যেসব বিধিবিধান আছে সেগুলোকে মূলত সংসদীয় কার্যপ্রণালী বিধি বলা হয়, অর্থাৎ রুলস অফ প্রসিডিউর অফ পার্লামেন্ট। আর ব্রিটিশ পার্লামেন্টে যেসব লিখিত বিধান অনুযায়ী পরিচালিত হয় সংসদ, সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডিং অর্ডার। হ্যাঁ, স্ট্যান্ডিং অর্ডার বলে অবহিত করা হয়। তাহলে আমাদের দেশে হচ্ছে সংসদীয় কার্যপ্রণালী বিধি, আর ব্রিটিশ পার্লামেন্টে যে সংসদ যে বিধিবিধান দ্বারা পরিচালিত হয় তাকে স্ট্যান্ডিং অর্ডার বলে অবহিত করা হয়ে থাকে। এরপরে আমরা পড়েছিলাম যে বাংলাদেশের সংবিধানে সংসদ পরিচালনা বিধি প্রণয়ন করার ক্ষমতা জাতীয় সংসদকে দেওয়া হয়েছে, এবং সংবিধানের 75 ক অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদ কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধি দ্বারা এবং অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধি দ্বারা সংসদের কার্যাবলী নিয়ন্ত্রিত হবে। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। তারই সম্পর্কিত একটি প্রশ্ন আমরা পার্ট বি তে পড়েছিলাম যে সংসদীয় কার্যপ্রণালী বিধি কি। আমরা এখন পার্ট সি তে পড়ছি যে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সমূহ কি কি ছিল, যে বিধি প্রণয়ন করা হয়েছিল এই বিধিগুলো কি কি ছিল সে বিষয়ে আমরা এখন জানতে পারবো। তো আমরা প্রাসঙ্গিকতায় বলতে পারি যে জাতীয় সংসদ একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রতিষ্ঠান। এখানেই জাতির জন্য উপযোগী সমস্ত আইন বিধি তৈরি হয়, বাস্তবায়ন পন্থা, জাতীয় জীবনের বৃদ্ধি সমিতি নিয়ে আলোচনা, পর্যালোচনা বা গবেষণা করা হয়ে থাকে কোথায়, জাতীয় সংসদে। এবং গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি যে নীতিমালার অধীনে পরিচালিত হয় তাকেই মূলত কার্যপ্রণালী বিধি বলা হয়। বলা হচ্ছে জাতীয় সংসদ হচ্ছে যে মূলত জাতীয় সংসদের মধ্যেই জাতীয় জীবনের
বৃদ্ধি সমৃদ্ধি নিয়ে আলোচনা, পর্যালোচনা, গবেষণা করা হয়ে থাকে। আর এই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য কিছু কার্যপ্রণালী বিধি প্রণয়ন করা হয়ে থাকে। এরপরে আমরা প্রাসঙ্গিকতার পরে হেডিং দিব যে কার্যপ্রণালী বিধি কি। আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক সমস্ত ক্ষেত্রে থাকতে হয় সুস্পষ্ট এবং নির্ধারিত নীতিমালা, অর্থাৎ রুলস। তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, রাজনৈতিক, সাংগঠনিক, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যদি তুমি কোনো রুলস পালন না করো তাহলে কোনো কিছুই সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে তুমি যদি তোমার রুলস ফলো না করো, যে কয়টা থেকে কয়টা ঘুমাবা, কয়টা থেকে কয়টা পড়ালেখা করবা, কয়টা থেকে কয়টা তোমার বিনোদনের জন্য রাখবা, কোন সময়টা তোমার পরিবারের জন্য রাখবা, কোন সময়টা তোমার বন্ধু বান্ধবদের জন্য রাখবা, এই বিষয়গুলা তুমি যখন রুলস অ্যাপ্লাই করবা না তখন দেখবা যে কোনোটাই তোমার সঠিকভাবে হচ্ছে না। দেখা যাচ্ছে একটা করতে গেলে আরেক সাইড অফ হয়ে যাচ্ছে, একটা করতে গেলে আরেকটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু রুলস, নিয়ম, নীতি সুস্পষ্টভাবে থাকা দরকার। ঠিক একইভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য যে নীতিমালার সমষ্টি থাকে তাকে সংবিধান বলা হয়। অর্থাৎ ব্যক্তি জীবনের মতো, পারিবারিক জীবনের মতো রাষ্ট্র পরিচালনার জন্য মূলত যে রুলস, যে নীতিমালা থাকে সেটি হচ্ছে যে কি সংবিধান। অর্থাৎ সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। এই সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন ও দলিল। অর্থাৎ এই সংবিধানই হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং দলিল। সংবিধানের বাইরে গিয়ে সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান কেউ কিছু ক্ষেত্র ব্যতীত কেউ সংবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে না। কিন্তু রাষ্ট্রের সকল বিষয়াবলী সম্পর্কে সংবিধানে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না। এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে নিজস্ব নীতিমালা প্রণয়ন করে থাকেন। জাতীয় সংসদ ও তার বিভিন্নমুখী কার্যাবলী সম্পাদন করতে গিয়ে সংবিধানের অধীনে একটি স্বতন্ত্র বিধিমালা অনুসরণ করে। আর বাংলাদেশের জাতীয় সংসদ তার কার্যক্রম পরিচালনায় যে বিধি অনুসরণ করে তাকেই সংসদের কার্যপ্রণালী বিধি বা রুলস অফ প্রসিডিওর অফ দ্য পার্লামেন্ট বলে অবহিত করা হয়। অর্থাৎ বলা হচ্ছে যে সকল বিষয়, সকল ক্ষেত্র পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে সংবিধানে লিপিবদ্ধ করা সম্ভবপর নয়। সে কারণে সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে সংসদীয় কার্যক্রম পরিচালনা করার জন্য কি করা হয়, কিছু বিধিমালা প্রণয়ন করা হয়, যেটাকে সংসদীয় কার্যপ্রণালী বিধি বলে অবহিত করা হয় বা রুলস অফ প্রসিডিওর অফ দ্য পার্লামেন্ট বলে অবহিত করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা অনেক সময় দেখি যে সংবিধানের মধ্যে শুধুমাত্র একটি শব্দ আছে যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই কথাটা লেখা আছে, কিন্তু এর ব্যাখ্যাটা নাই যে বাংলাদেশ কেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে এখানে কি বুঝিয়েছেন, হ্যাঁ, এই বিষয়ের কিন্তু ব্যাখ্যা নাই। শুধুমাত্র লেখা আছে যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, হ্যাঁ, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটাকে মূলত যে কিংবা একটা রাষ্ট্র এই ধর্মীয় ব্যবস্থাকে পরিচালনা করার জন্য বিভিন্ন বিধিবিধান আছে, এই বিষয়গুলো হচ্ছে যে কি প্রতিবিধান বা প্রণালী, বিধিবিধান। এই বিষয়গুলোকে মূলত ঠিক একইভাবে সংসদের মধ্যে রুলস আছে, সংসদ কিভাবে পরিচালিত হবে এটার পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা প্রদান করার জন্য, সঠিকভাবে পরিচালনা করার জন্য সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন উপবিধান বা অনুচ্ছেদ যে রচনা করা হয় সেটাকে মূলত এখানে কার্যপ্রণালী বিধি বা বিধি বলে অবহিত করা হচ্ছে। অন্যভাবে বলা যায় যে সংসদীয় কার্যপ্রণালী বিধি হচ্ছে সেই বিধিবিধানের সমষ্টি যার দ্বারা সংসদ সদস্যদের কার্যাবলী সংসদ গঠনের প্রত্যেকটি উপাদান পরিচালিত হয়। অর্থাৎ সংসদীয় কার্যপ্রণালী বিধি হচ্ছে সেই বিধিবিধানের সমষ্টি। এই সংসদীয় কার্যপ্রণালী বিধি হচ্ছে যে এমন এক বিধিবিধানের সমষ্টি যার দ্বারা সংসদ এবং সদস্যরা কি হয়ে থাকে, পরিচালিত হয়ে থাকে। শুধু পরিচালিত নয়, সংসদের মধ্যে যেসব সদস্য আছেন তাদের কার্যাবলীও নিয়ন্ত্রিত, পরিচালিত হয়ে থাকে এই সংসদীয় কার্যপ্রণালী বিধির মাধ্যমে। তাহলে কার্যপ্রণালী বিধি কি আমরা এই লেখাগুলো দিয়ে উপস্থাপন করব। আমরা জানবো যে সংসদীয় কার্যপ্রণালী বিধি প্রণয়ন। আমাদের প্রশ্ন হচ্ছে যে সংসদীয় কার্যপ্রণালী বিধিগুলো কি কি। একটা সংসদীয় কার্যপ্রণালী বিধি কিভাবে প্রণয়ন করা হয়, কার্যপ্রণালী বিধিতে কি কি অন্তর্ভুক্ত আছে সেই বিষয়টাই আমরা প্রশ্নের মধ্যে জানতে চেয়েছে।
তো আমরা প্রথমে প্রাসঙ্গিকতা লিখলাম, এরপরে আমরা লিখলাম যে কার্যপ্রণালী বিধি কি, এরপর আমরা হেডিং দিব কার্যপ্রণালী বিধি প্রণয়ন। তো এখানের মধ্যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সাংবিধানিক ক্ষমতা বলে বাংলাদেশের জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি প্রণয়ন করতে পারেন। বাংলাদেশ সংবিধানের ৭৫ ক অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধি দ্বারা এবং অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধি দ্বারা সংসদের কার্যাবলী নিয়ন্ত্রিত হবে। বাংলাদেশের প্রথম সংসদ কার্যপ্রণালী বিধি গৃহীত হয়। বাংলাদেশের কার্যপ্রণালী বিধি প্রণীত হওয়ার পর থেকে ২০০৬ সাল পর্যন্ত মোট ১০ বার সংশোধিত হয়েছে। অর্থাৎ সর্বপ্রথম যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর, ওই সময় সংসদীয় কার্যপ্রণালী বিধি প্রণীত হয়, অর্থাৎ সংসদে গৃহীত হয়ে থাকে। এবং সেই প্রথম সংসদীয় কার্যপ্রণালী বিধি গ্রহণ হওয়ার পর থেকে ২০০৬ পর্যন্ত মোট ১০ বার সংশোধিত হয়েছে এই সংসদীয় কার্যপ্রণালী বিধি। বর্তমানে ২৯টি অধ্যায়ে বিন্যস্ত কার্যপ্রণালী বিধিতে মোট ৩১৮টি বিধি রয়েছে। অর্থাৎ বলা হচ্ছে বর্তমানে সংসদীয় কার্যপ্রণালীতে বিধিতে ২৯টি অধ্যায়ে বিভক্ত। বর্তমানে সংসদ পরিচালনা করার জন্য যে বিধিবিধান রয়েছে, ওই বিধিবিধানগুলো ২৯টি অধ্যায়ে বিভক্ত করা এবং বিধি রয়েছে ৩১৮টি। তাছাড়া অসংখ্য উপবিধি রয়েছে। এইসব বিধিতে যেসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও নির্দেশ রয়েছে তা নিম্নে আলোচনা করা হলো। অর্থাৎ আমরা এখান থেকে জানলাম যে ৭৫ ক অনুচ্ছেদে সংসদীয় ব্যবস্থা সম্পর্কে, সংবিধানের ৭৫ ক অনুচ্ছেদে সংসদীয় কার্যপ্রণালী বিধি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এমসিকিউ আসে যে সংসদীয় কার্যপ্রণালী বিধি সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা লিখবো যে কি, সংবিধানের ৭৫ ক অনুচ্ছেদে সংসদীয় কার্যপ্রণালী বিধি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা লিখব যে প্রথম থেকে বর্তমান পর্যন্ত সংসদীয় কার্যপ্রণালী বিধি কতবার সংশোধিত হয়েছে? ১০ বার। এই জায়গায় তোমরা যে জিনিসটা ভুল করো, এটা হচ্ছে যে সংসদীয় কার্যপ্রণালী বিধি হচ্ছে যে কয়বার? ১০ বার। আর যদি বলা হয় বর্তমান বাংলাদেশে বর্তমানে কতবার সংবিধান সংশোধন করা হয়েছে, তাহলে আমরা লিখব ১৭ বার। আর যদি সংসদীয় কার্যপ্রণালী বিধি কতবার সংশোধন করা হয়েছে, তাহলে ১০ বার। আর যদি প্রশ্নে আসে যে সর্বশেষ সংশোধনী কোনটি, সংবিধানের সর্বশেষ সংশোধনী কোনটি, আমরা লিখব ১৭তম সংশোধনী। অনেক সময় প্রশ্ন আসে যে কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বা রহিত করা হয়েছে, তাহলে আমরা আনসার লিখব রহিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে ১৫তম সংশোধনীর মাধ্যমে। তারপরে আবার অনেক সময় আসে যে কততম সংশোধনীর মাধ্যমে ১৯৭২ সালের সংবিধান পুনরাবৃত্ত করা হয়েছে। যদি আসে তাহলে আমরা লিখব যে ষোড়শ সংশোধনীর মাধ্যমে ১৯৭২ সালের সংবিধান পুনরায় কি করা হয়েছে, আবার প্রতিস্থাপন করা হয়েছে কততম, ১৬তম সংশোধনীর মাধ্যমে। আচ্ছা, যাই হোক, আমাদের যে মূল বিষয়টি, তাহলে কার্যপ্রণালী বিধি বর্তমান বাংলাদেশে সংসদীয় কার্যপ্রণালী বিধি ২৯টি অধ্যায়ে বিভক্ত এবং বিধি রয়েছেন ৩১৮টি। এছাড়াও আরো অনেক বিষয় অসংখ্য কি রয়েছেন, উপবিধি রয়েছে। এই বিধিগুলো কি কি, হেডিং গুলো আমরা লিখবো। 18টা বিধি রয়েছে সংসদীয় কার্যপ্রণালী বিধিতে, 18টা বিধি রয়েছে। সর্বপ্রথম আমরা ১ নম্বরে যেটা বলবো, সংসদ আহ্বান এবং স্থগিতকরণ। সংসদ সদস্যের জাতীয় সংসদের যিনি সভাপতি, স্পিকার আছেন, জাতীয় সংসদের সভাপতিত্ব করেন স্পিকার, সভাপতি হচ্ছেন স্পিকার। তো স্পিকার কি করতে পারেন, সংসদের আহ্বান করতে পারেন বা স্থগিত ঘোষণাও কি করতে পারেন, রাষ্ট্রপতির পরামর্শক্রমে সংসদ আহ্বান এবং স্থগিতকরণ করার ক্ষমতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা কোথায় আছে, যায় সংসদীয় কার্যপ্রণালী বিধিতে আছে। অর্থাৎ সংসদ আহ্বান এবং স্থগিতকরণ এই বিষয়ে স্পিকার কি করে থাকেন, সংসদে কিভাবে সংসদ আহ্বান করবেন, কে করবেন এবং স্থগিতকরণের ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করবেন, কিভাবে করবেন, এই বিষয়ে সংসদীয় কার্যপ্রণালীতে অন্তর্ভুক্ত আছে। তাহলে ১ নাম্বার হচ্ছে যে কি, সংসদ আহ্বান স্থগিতকরণ। আমরা তোমরা মিউট অপশনে আছো, তোমরা নিজেরা আমার সাথে বলবা, এখানে আওয়াজ করার দরকার নাই, কিন্তু নিজেরা মুখে মুখে বলবা, তাহলে বিষয়টা তোমার সহজ হয়ে যাবে, যে সাবজেক্টটা তোমাদের কাছে কঠিন লাগে। তাহলে সংসদীয় কার্যপ্রণালী বিধিতে
সর্বপ্রথম আমরা পেলাম কি সংসদ আহ্বান এবং স্থগিত সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা আছে। 2 নাম্বার হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী। সংসদের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী কিভাবে দিবেন, রাষ্ট্রপতি কিভাবে ভাষণ দিবেন, কিভাবে বাণী দিবেন, এই বিষয়ে কি করা আছে, ব্যাখ্যা প্রদান করা আছে। মিউট করে দাও, তোমাদের কোনো একটা কারো একজনের মনে হয় অন আছে মিউটটা। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বরে জানলাম সংসদ আহ্বান স্থগিতকরণ। 2 নাম্বার হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী। এই সম্পর্কে সংসদের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ এবং বাণী কিভাবে পরিচালিত হবে, কিভাবে উপস্থাপন হবে, এইভাবে ব্যাখ্যা আছে। 3 নাম্বার হচ্ছে সংসদের বৈঠক অনুষ্ঠান এবং কার্যপ্রণালী বিন্যাস। সংসদের বৈঠক অনুষ্ঠান, কার্যপ্রণালী বিন্যাস, এই বিষয়ে সংসদীয় কার্যপ্রণালী বিধিতে অন্তর্ভুক্ত আছে। 4 নাম্বার হচ্ছে বিল উত্থাপন সম্পর্কিত পালনীয় বিধি। একটা বিল, সেটা সরকারি বিল হোক কিংবা বেসরকারি বিল হোক, এই বিষয়ে কিভাবে উত্থাপিত হবে সংসদের মধ্যে বিলটি, ওই বিষয়ে সংসদীয় কার্যপ্রণালী বিধিতে অন্তর্ভুক্ত আছে। প্রশ্ন ও নোটিশ উত্থাপন, সংসদের মধ্যে বিভিন্ন বিষয় জানার জন্য কিভাবে সংসদ সদস্যরা প্রশ্ন উত্থাপিত করবে, এই বিষয়ে নিয়ম কানুন সংসদীয় কার্যপ্রণালী বিধিতে অন্তর্ভুক্ত আছে। তারপর হচ্ছে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে, যেগুলো রাষ্ট্রের উন্নয়নে, সামাজিক উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলোর সাথে জনগণ জড়িত, এইসব জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা কিভাবে উপস্থাপিত হবে সংসদের মধ্যে, তার ব্যাখ্যা আছে। এবং তারপর হচ্ছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, তাদের ক্ষমতা ও কার্যাবলীর নির্দেশ। জাতীয় সংসদের মধ্যে একজন স্পিকার, ডেপুটি স্পিকার কিভাবে নির্বাচিত হবে, তাদের ক্ষমতা কি হবে এবং তাদের কার্যাবলী কি হবে, সে বিষয়ে নির্দেশনা রয়েছে। তাহলে আমরা এই পেজটাতে আমরা কয়টা পেলাম? 7টা। আমরা যদি আরেকটু বলি তাহলে এই 7টা হচ্ছে যে কি কি: সংসদ আহ্বান স্থগিতকরণ, রাষ্ট্রপতির ভাষণ ও বাণী, সংসদের বৈঠক অনুষ্ঠান, কার্যপ্রণালী বিন্যাস, বিল উত্থাপন সম্পর্কিত পালনীয় বিধি, প্রশ্ন ও নোটিশ উত্থাপন, জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ও তাদের ক্ষমতা ও কার্যাবলী। 7টা গেল। 8 নাম্বার হচ্ছে স্পিকার বা ডেপুটি স্পিকার অপসারণ। কোন পর্যায়ে সংসদে একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার কখন অপসারণ হবে এবং কোন প্রক্রিয়ায় অপসারণ হবে, সে বিষয়েও জাতীয় সংসদের সংসদীয় কার্যপ্রণালী বিধিতে ব্যাখ্যা আছে। এরপরে হচ্ছে 9 নাম্বার হচ্ছে আর্থিক বিষয়াবলী উপস্থাপন ও বিতর্ক। বিভিন্ন আর্থিক বিষয়াবলী কিভাবে উপস্থাপন হবে এবং কিভাবে বিতর্ক অনুষ্ঠিত হবে, সে বিষয়ে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। যেমন ধরো, তাৎক্ষণিক জরুরি পরিস্থিতিতে, রাষ্ট্রের জরুরি পরিস্থিতিতে বিভিন্ন অর্থ বরাদ্দ দেওয়া, এ বিষয়ে কিভাবে উপস্থাপিত হবে, বাজেটের সময় কিভাবে আলোচনা হবে, উপস্থাপন হবে এবং বাজেটে কিভাবে তর্ক বিতর্ক হবে, এই বিষয়গুলো সংসদীয় কার্যপ্রণালী বিধিতে অন্তর্ভুক্ত করা আছে। মন্ত্রীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ও উত্থাপন। আমরা গত ক্লাসগুলোতেও বলেছি যে একজন মন্ত্রী যদি তার সংবিধান বিরোধী কোনো কাজ করে কিংবা সংসদ সদস্যদের যদি জনপ্রিয়তা অর্জন করতে না পারে, সন্তুষ্ট করতে না পারে, তাহলে সংসদ সদস্য যদি 2/3 ভোটের মাধ্যমে যদি মন্ত্রীর বাতিলের কিংবা মন্ত্রী পদত্যাগের জন্য ভোট প্রদান করে, তাহলে ওই মন্ত্রী পদত্যাগ করতে হবে। এই জিনিসটার এই যে আমরা বলছি, এটার ব্যাখ্যা আছে কোথায়? সংসদীয় কার্যপ্রণালীতে মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কিভাবে উত্থাপিত হবে, এই বিষয়ে ব্যাখ্যা আছে। তারপর হচ্ছে সংবিধান সংশোধন, তারপরে হচ্ছে কমিটি গঠন ও কার্যক্রম পরিচালনা। আমরা বলেছিলাম যে একটা বিল আইনে পরিণত হলে অনেক সময় দেখা যায় বিলটি বিভিন্ন পর্যালোচনা করার জন্য, সংশোধনী করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয় এবং ওই কমিটির কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়া আছে সংসদীয় কার্যপ্রণালী বিধিতে। এরপরে হচ্ছে সংসদের ভাষা, জাতীয় সংসদের ভাষা কি হবে সেই বিষয়ে সংসদীয় কমিটিতে ব্যাখ্যা আছে, সংসদীয় বিধিমালায় ব্যাখ্যা আছে। এরপরে কোরাম, কতজন সদস্য নিয়ে কোরাম গঠিত হয় এবং কতজন সদস্য থাকলে কোরাম গঠিত হবে, কতজন সদস্য থাকলে সংসদ পরিচালনা করা যাবে না, এই বিষয়ে সংসদীয় কার্যপ্রণালী বিধিতে ব্যাখ্যা আছে। তো কোরাম যেহেতু আসছে, আমরা বলি যে কোরাম কতজন সদস্য নিয়ে কোরাম গঠিত হয়, আমরা 60 জন সদস্য নিয়ে একটি কোরাম গঠিত হয়। অর্থাৎ সংসদ অধিবেশনে যদি 60 জন সদস্য উপস্থিত থাকেন, তাহলে স্পিকার
সংসদ কার্যক্রম পরিচালনা করে থাকেন। আর যদি 60 জনের কম থাকেন তাহলে সংসদ স্পিকার চাইলে সংসদ অধিবেশন কি করতে পারেন, স্থগিত করতে পারেন, কিছু সময় অপেক্ষা করতে পারেন, বা ওই দিন সংসদ অধিবেশন বাতিল করে দিতে পারেন। তাহলে তোমাদের এমসিকিউ আসে যে কতজন সদস্য নিয়ে কোরাম গঠিত হয়, আমরা আনসার লিখবো 60 জন। এরপরে সংসদীয় কার্যপ্রণালীতে বিধিতে আরো উল্লেখ আছে রাষ্ট্রপতির অভিশংসন। রাষ্ট্রপতি কখন অভিশংসন পদ্ধতি অর্থাৎ সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে কখন কি করা হবে, অভিশংসন করা হবে, এই বিষয়ে কি করা হয়, ব্যাখ্যা প্রদান করা হয়। অর্থাৎ রাষ্ট্রপতির অভিশংসন পদ্ধতি কি রকম হবে সেই বিষয়ে ব্যাখ্যা প্রদান করা হয়। এরপরে হচ্ছে সংসদ সদস্যদের বিষাধিকার, অর্থাৎ জাতীয় সংসদের মধ্যে যেসব সংসদ সদস্য রয়েছেন তাদের অধিকার কি কি, তাদের দায়িত্ব কর্তব্য কি, এই বিষয়ে সংসদীয় কার্যপ্রণালী বিধিতে ব্যাখ্যা আছে। এরপরে হচ্ছে পদত্যাগ, বহিষ্কার, আসন শূন্য হওয়া, অর্থাৎ বলা হচ্ছে একজন ব্যক্তি স্পিকারের বরাবরে কিভাবে পদত্যাগ পত্র জমা দিবেন কিংবা তিনি কিভাবে পদত্যাগ করবেন এই বিষয়ে প্রক্রিয়া বিষয়ে সংসদীয় কার্যপ্রণালী বিধিতে অন্তর্ভুক্ত আছেন। কিভাবে একজন মন্ত্রী বা সংসদ সদস্য বহিষ্কার হবেন এই বিষয়ে ব্যাখ্যা আছে। যদি কোনো কারণে সংসদের আসন শূন্য হয় তাহলে ওই আসন কিভাবে পূরণ করা হবে এই বিষয়ে সংসদীয় কার্যপ্রণালী বিধিতে অন্তর্ভুক্ত আছে। এরপরে হচ্ছে সর্বশেষ যেটা সংসদ বাতিলের ফলাফল, অর্থাৎ সংসদ যে বাতিল করা হবে ওইটার ফলাফল কি হবে কিংবা এই বিষয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা কি রূপ হবে ওই বিষয়ে পূর্ণাঙ্গভাবে সংসদীয় কার্যপ্রণালী বিধিতে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ 29টি অধ্যায়ে বিভক্ত করে কার্যপ্রণালী বিধি মোট 318টি বিধি রয়েছে। এই বিধির মধ্যে আমরা এই 18টা বিধি আমরা আলোচনা করব, আরো অসংখ্য বিধি আছে, যেহেতু আমরা সময় পাবো না পরীক্ষার হলে সে কারণে এই 18টা বিধি আমরা কি করব, অন্তর্ভুক্ত করব। তারপরে বলা হচ্ছে যে বিধি ও উপবিধি ছাড়াও বাংলাদেশের জাতীয় সংসদীয় কার্যপ্রণালী বিধিতে 4টি তফসিলি রয়েছে। অর্থাৎ সংসদীয় কার্যপ্রণালী বিধিতে 29টি অধ্যায়ে শুধু 318টি যে বিধি কিংবা আরো অসংখ্য উপবিধি আছে তা নয়, সংসদীয় কার্যপ্রণালী বিধিতে 4টি তফসিলি রয়েছে। সেগুলো কি? 1 নম্বর হচ্ছে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাবের আপেক্ষিক অগ্রগণ্যতা নির্ধারণের জন্য ব্যালট পদ্ধতি। অর্থাৎ যে বেসরকারি সদস্যদের যে বিলগুলা উত্থাপন করা হবে, আমরা আগামী ক্লাসে জানতে পারবো যে সরকারি বিল কি, বেসরকারি বিল কি, এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো বেসরকারি সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাবের আপেক্ষিক যে অগ্রগণ্যতা নির্ধারণের জন্য ব্যালট পদ্ধতি ব্যবহার করা হবে সংসদের মধ্যে। তারপরে হচ্ছে পিটিশনের ফরম কিভাবে হবে, কারা ফরম পূরণ করবে এই বিষয়ে ব্যাখ্যা আছে। কোন সদস্যের গ্রেফতার, দণ্ডপ্রাপ্ত বা মুক্তি প্রসঙ্গে প্রেরিত পত্রের ফরম, অর্থাৎ কোন সংসদ সদস্য যদি গ্রেফতার কিভাবে হবে, কোন কারণে গ্রেফতার হবে কিংবা দণ্ডপ্রাপ্ত বা মুক্তি প্রসঙ্গে কি হবে সেই বিষয়ে সংসদীয় কার্যপ্রণালী বিধিতে তফসিলিতে অন্তর্ভুক্ত আছে। এবং সর্বশেষ হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের তালিকা, এই বিষয়গুলো তফসিলে অন্তর্ভুক্ত আছে। এটাই হচ্ছে যে সংসদীয় কার্যপ্রণালী বিধির মধ্যে। তাহলে আমরা প্রথমে প্রাসঙ্গিকতা দিব, এরপরে কার্যপ্রণালী বিধি, এরপরে কার্যপ্রণালী বিধি প্রণয়ন হেডিং দিয়ে আমরা এই 18টা কার্যপ্রণালী বিধির বিষয় দিব এবং সর্বশেষ 4টা তফসিলি দিয়ে পরিশেষ আমরা বলা যায় যে কি বাংলাদেশের জাতীয় সংসদ সঠিকভাবে পরিচালনার জন্য সুস্পষ্ট বিধানাবলী কার্যপ্রণালী বিধি রয়েছে। জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধির সঠিক বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করে। অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদে যে সংসদীয় কার্যপ্রণালী বিধি আছে ওই বিধি অনুযায়ী সংসদ পরিচালিত হয়ে জনগণের বিভিন্ন যে আশা আকাঙ্ক্ষা রয়েছে এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করে। তাহলে পার্ট বি তে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি আলোচনা করো, পার্ট সি তে যদি আসে তাহলে আমরা এইভাবে উপস্থাপন করে আমরা প্রশ্নটা শেষ করব। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ 2016 সালের প্রশ্ন তোমাদের জন্য, যেহেতু তোমরা 2020 সালের পরীক্ষার্থী সে কারণে তোমাদের 16 এবং 18 ইম্পর্টেন্স বেশি। যেহেতু 2019 সালের পরীক্ষা এখনো হয়নি বাংলাদেশ আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে, সে কারণে আমরা সবগুলাই পড়ে যাচ্ছি, 17 সালের প্রশ্নগুলোও পড়ে যাচ্ছি, তারপরও সমস্যা নেই। তাহলে আমরা সংসদীয় কার্যপ্রণালী বিধি আলোচনা করো, এই প্রশ্নটা এখানে এইভাবে করে শেষ করব। আমাদের পরবর্তী যে প্রশ্নটি সেটা হচ্ছে যে কি, যে জাতীয় সংসদের স্পিকার নির্বাচন, ক্ষমতা ও কার্যাবলী সমূহ, এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। তো জাতীয় সংসদ নিয়ে আমরা আলোচনা করেছি। জাতীয় সংসদ, বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট।
আমরা আলোচনা করেছি। সংসদ পরিচালনা, সংসদ সদস্যদের কিভাবে নির্বাচিত হয় সেটা আলোচনা করেছি। সংসদ সদস্যদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ক্ষমতা নিয়ে আলোচনা করেছি, সংসদীয় কার্যপ্রণালী বিধি নিয়ে আলোচনা করেছি। এখন আমরা জানবো যে যে জাতীয় সংসদের মধ্যে যিনি সভাপতিত্ব করেন কিংবা সংসদ পরিচালনা করেন, যে ওই সংসদের কিভাবে নির্বাচিত হয় ওই বিষয়ে আমরা, এবং ওই সংসদ পরিচালনা ব্যক্তির ক্ষমতা ও কার্যাবলী কি সে বিষয়ে আমরা জানবো। তো আমরা প্রাসঙ্গিকতায় আমরা বলতে পারি যে যে জিনিসটি সেটি হচ্ছে যে কি, যে আইন পরিষদে বা আইনসভায় মূলত আমরা বলতে পারি যে সংসদীয় সরকার ব্যবস্থায় বর্তমান পৃথিবীতে সর্বাপেক্ষা পরিচিত এবং জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। এই ব্যবস্থায় সংসদ হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান, অর্থাৎ জাতীয় সংসদ হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। আর সংসদের নির্বাহী প্রধান হচ্ছেন স্পিকার, রাজনৈতিক প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, আর নির্বাহী প্রধান হচ্ছেন স্পিকার। অর্থাৎ স্পিকারই হলেন আইনসভার অপরিহার্য উপাদান, তিনি পার্লামেন্টের সবার সভাপতিত্ব করেন। তাহলে এই বিষয়টা দিয়ে আমরা প্রাসঙ্গিকতা শেষ করব। এখন আসেন যে স্পিকার কি। আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি যে আইন পরিষদে বা আইনসভায় যিনি সভাপতিত্ব করেন তাকে স্পিকার বলা হয়। অর্থাৎ জাতীয় সংসদে যিনি সভাপতিত্ব করেন, যিনি সংসদ নিয়ন্ত্রণ করেন, সংসদ পরিচালনা করেন, তাকেই মূলত স্পিকার বলে। যিনি সভাপতিত্ব করেন তাকেই স্পিকার বলা হয়। অর্থাৎ আইন পরিষদের সভাপতি হচ্ছেন স্পিকার। এই স্পিকার শব্দটি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স এর সভাপতির উপাধি। অর্থাৎ আমরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারও পড়েছি, ফার্স্ট ইয়ারও পড়েছি যে ব্রিটিশ পার্লামেন্টের দুটি কক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে হাউস অব লর্ডস, হাউস অব কমন্স। তো হাউস অব কমন্স হচ্ছে যে নিম্ন কক্ষ এবং হাউস অব লর্ডস হচ্ছে উচ্চ কক্ষ। তো ওই স্পিকার শব্দটি ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্স এর সভাপতি উপাধি। অর্থাৎ আমরা যে স্পিকার বলছি সেটি ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ যে হাউস অব কমন্স রয়েছে সেখানে সভাপতির উপাধি হচ্ছেন যে মূলত এখানে স্পিকার। অর্থাৎ ওইখান থেকেই স্পিকারের বিষয়টি আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সভাপতিকেও স্পিকার বা সভাপতি বলা হয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই কক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে যে সিনেট, অপরটি হচ্ছে যে প্রতিনিধি সভা। তো প্রতিনিধি সভার মধ্যেও মূলত যিনি সভাপতিত্ব করেন, যিনি প্রধান, তাকে স্পিকার বা সভাপতি বলা হয়। আর বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতিকেও স্পিকার বলা হয়ে থাকে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স এবং যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি পরিষদ আছে ওই প্রতিনিধি পরিষদের সভাপতিকেও স্পিকার বা সভাপতি বলা হয়ে থাকে। এখন আমরা স্পিকার কিভাবে নির্বাচিত হয় সে বিষয়ে আমরা জানবো। তো স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার একজন গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ব্যক্তি। তিনি সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্পিকারকে সব দেশেই আইনসভার সদস্য হতে হয় এবং আইনসভার সদস্যরাই এই স্পিকার নির্বাচন করেন। বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ৮ স্পিকার নির্বাচন প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা স্পিকার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেলাম যে স্পিকার হবেন কে। স্পিকার একজন গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ব্যক্তি হবেন। তিনি অবশ্যই কি হতে হবে, সংসদ সদস্য হতে হবে এবং তিনি সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এবং সকল দেশে যাকে, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি স্পিকার নির্বাচিত হতে হয় তাহলে অবশ্যই তাকে সংসদ সদস্য অর্থাৎ আইনসভার সদস্য হতে হবে এবং আইনসভার সদস্য অন্যান্য সদস্য যারা আছেন তারাই মূলত এই স্পিকার নির্বাচন করে থাকেন। আর এই স্পিকারের নির্বাচন ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংবিধানের ব্যাখ্যা আছে কার্যপ্রণালী বিধি ৮-এ। এরপরে আমরা কিভাবে নির্বাচিত হবে। ১ নম্বর আমরা দেখছি যে কোনো সাধারণ নির্বাচনের পর, অর্থাৎ আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনের পর অনুষ্ঠিত প্রথম বৈঠকে, সংসদ অধিবেশন যেদিন বসে ওই প্রথম বৈঠকেই মূলত বলা হচ্ছে যে কি ওই প্রথম বৈঠকেই অগ্রসর হবে, অর্থাৎ অনুযায়ী বিধিসমূহ অনুযায়ী সংসদের বিধি অনুযায়ী স্পিকার নির্বাচনের কাজে অগ্রসর হবে। অর্থাৎ নির্বাচনের পরে প্রথম যখন জাতীয় সংসদ অধিবেশন বসে ওই অধিবেশনের মধ্যেই স্পিকার নির্বাচনের কাজে তারা অগ্রসর হবে। প্রক্রিয়ার মধ্যে ২ নম্বর প্রক্রিয়া হচ্ছে নির্বাচনের জন্য নির্ধারিত সময়ে অনূন্য ১ ঘন্টা পূর্বে যে কোনো সদস্য সচিবকে সম্বোধন করে লিখিতভাবে এই মর্মে একটা নোটিশ দিতে হবে যে স্পিকার হিসেবে অপর কোনো সদস্যকে নির্বাচিত করা হোক। অর্থাৎ এই জিনিসটাই বোঝাচ্ছেন যে কোনো ব্যক্তি যদি
স্পিকার হতে আগ্রহ প্রকাশ করে তাহলে ওই ব্যক্তি নিজের নাম প্রস্তাব করতে পারবেন না। অন্য কোনো ব্যক্তি সুপারিশ করে তিনি কি করতে পারবেন, সচিবের বরাবর একটা নোটিশ, সদস্য সচিবকে সম্বোধন করে একটা নোটিশ প্রদান করবেন এবং লিখবেন যে স্পিকার হিসেবে অপর কোনো সদস্যকে নির্বাচিত করা হোক। এমন নোটিশ তৃতীয় একজন সদস্য কর্তৃক সমর্থিত হলে এবং প্রস্তাবিত সদস্যের এই মর্মে একটি বিবৃতি ও এর নোটিশের সাথে সংলগ্ন থাকবে যে নির্বাচিত হলে তিনি স্পিকার হিসেবে কাজ করতে সম্মত আছেন। অর্থাৎ নিজের নাম কেউ নিজে স্পিকার হিসেবে নির্বাচিত করার জন্য প্রস্তাব করতে পারবেন না, তৃতীয় কোনো ব্যক্তি কি করতে হবে, তার নাম প্রস্তাব করতে হবে। 3 নাম্বার হচ্ছে যে দিনের কর্মসূচিতে যে সদস্যের নাম প্রস্তাব হয়েছে তিনি অধিবেশনে আহত হলে বা তিনি অধিবেশনে আগমন করলে সংশ্লিষ্ট প্রস্তাবটি তিনি উত্থাপন বা প্রত্যাহার করতে পারবেন। কেবল এই বিষয়ের মধ্যে তিনি তার বক্তব্য সীমাবদ্ধ রাখবেন। অর্থাৎ ওই বৈঠকে যার নাম প্রস্তাব করা হয়েছে তিনি অধিবেশনে আসার পর যদি তিনি মনে করেন যে কি আমি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে চাই না, তাহলে তিনি তার প্রস্তাবটি যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে সেটি প্রত্যাখ্যান করতে পারবেন, অথবা তিনি ওই স্পিকার হওয়ার জন্য আগ্রহ পোষণ করে ওইটার উপর বক্তব্য রাখতে পারবেন। 4 নাম্বার প্রক্রিয়া হচ্ছে যথাযথভাবে উত্থাপিত ও সমর্থিত প্রস্তাব সমূহকে উত্থাপিত হওয়া ক্রম অনুসারে ভোট দেওয়া হবে এবং প্রয়োজন ভোটে বিভক্তি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে। অর্থাৎ বলা হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তি নয়, অনেকেই স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে একজন একজন করে ক্রম অনুসারে যখন নাম উল্লেখ করা হবে সংসদ সদস্যরা ওই নামের উপর কি করবেন, ভোট প্রদান করবেন। তো ভোটের মাধ্যমে সংসদ সদস্যরা যাকে সমর্থিত করবেন, যে ব্যক্তি সংখ্যাগরিষ্ঠ বিজয় অর্জন করবেন, সংসদ সদস্যদের ভোট আদায় করবেন স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য, তার প্রস্তাবটাই কি হবে, গৃহীত হবে। সেই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। কোন প্রস্তাব গৃহীত হয়ে গেলে সভাপতি অবশিষ্ট প্রস্তাব সমূহকে ভোটে না দিয়ে ঘোষণা করবেন যে গৃহীত প্রস্তাবে উল্লেখিত সদস্য স্পিকার নির্বাচিত হয়েছেন। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে স্পিকার ধারাবাহিকভাবে একজনের পর একজনের নাম ঘোষণা করার ক্ষেত্রে যাবেন। যখন প্রথম ব্যক্তির নাম ঘোষণা করবেন যে অমুক ব্যক্তি স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য প্রস্তাব উত্থাপন করেছেন, আপনারা ভোট প্রদান করেন, তখন যদি ওই পার্লামেন্টে যদি দেখা যায় যে কি ধরো 50 জন আছে, পার্লামেন্টে 60 জন আছে, যেহেতু 60 জন নিয়ে একটা কোরাম, তো 60 জনের মধ্যে যদি দেখা যায় যে 35 জন কি করেছেন, ভোট প্রদান করেছেন, কিংবা 40 জন ভোট প্রদান করেছেন কার পক্ষে, যে প্রথম যে ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তাহলে স্পিকার পরবর্তী ব্যক্তিদের নাম আর উল্লেখ করবেন না। কারণ প্রথম ব্যক্তিতে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা বিজয় অর্জন করেছে অর্ধেকের চেয়ে বেশি, 60 জনের অর্ধেক হচ্ছে 30, তাহলে উনি যখন 35 কিংবা 40 জনের ভোট আদায় করে নিবেন, তাহলে পরবর্তীগুলা ভোট প্রদান করলে ভোট কমবে। সে কারণে সময় ক্ষেপণ না করে সংসদের যিনি সভাপতিত্ব উনি কি করবেন, যে প্রস্তাবগুলো কি করবেন, যে প্রথম প্রস্তাবে যার নাম করা হয়েছে তিনি সমর্থিত হয়েছেন বলে বাকি যে যাদের নাম আছে তিনি সেগুলো ভোটে না দিয়ে ঘোষণা করবেন যে গৃহীত প্রস্তাবে উল্লেখিত সদস্য স্পিকার নির্বাচিত হয়েছে। এভাবে 5 নাম্বার প্রক্রিয়া হচ্ছে এভাবে নির্বাচিত ব্যক্তি সংবিধানের 3য় তফসিলে প্রদত্ত সংসদের স্পিকারের জন্য নির্বাচিত ফরমে শপথ গ্রহণ করবেন এবং তাতে স্বাক্ষর করবেন। অর্থাৎ বলা হচ্ছে যে যখন ওই ব্যক্তি যখন সমর্থিত হবে, স্পিকার হিসেবে নির্বাচিত হবে, তখন তিনি সংবিধানের 3য় তফসিলে যে প্রদত্ত যে ফরম আছে, শপথনামা আছে, ওইটা গ্রহণ করবেন এবং গ্রহণ করে ওইটাতে কি করবেন, স্বাক্ষর প্রদান করবেন। এইভাবে করেই একটা সংসদের যে স্পিকার আছেন ওই স্পিকার নির্বাচিত হয়ে থাকেন। এরপরে আমরা লিখব যে স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। বাংলাদেশের আইনসভায় জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 14-তে স্পিকার ও ডেপুটি স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে স্পিকার বৈঠকে শৃঙ্খলা রক্ষার আহ্বান জানাবেন। অর্থাৎ স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী হচ্ছে শৃঙ্খলা। স্পিকার যখন সংসদ অধিবেশন চলবে তখন সংসদ অধিবেশনে শৃঙ্খলার সাথে কার্যক্রম পরিচালনার জন্য তিনি কি করবেন, সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানাবেন যাতে শৃঙ্খলা রক্ষা করে। 2 নাম্বার হচ্ছে স্পিকার শৃঙ্খলা ও সভ্যতা রক্ষার সাথে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, এমনকি গ্যালারি খালি করতে পারবেন। অর্থাৎ স্পিকার তার আহ্বানের মাধ্যমে যদিও শৃঙ্খলা রক্ষা না হয়, তখন স্পিকার চাইলে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সংসদ অধিবেশনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে। প্রয়োজনে কোনো সংসদ সদস্যকে
সংসদ অধিবেশন থেকে বের করে দেওয়ারও ক্ষমতার এখতিয়ার স্পিকার রাখে। 3 নাম্বার হচ্ছে স্পিকার সব বৈধতার প্রশ্নের নিষ্পত্তি করবেন, অর্থাৎ বিভিন্ন সংসদ সদস্য যেসব প্রশ্নের উত্থাপন করেন ওই প্রশ্নগুলোর বিভিন্ন বৈধতা সম্পর্কে নিষ্পত্তির ক্ষেত্রে স্পিকার ভূমিকা পালন করেন। এরপরে হচ্ছে স্পিকারের সিদ্ধান্ত অবলম্বন করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল ক্ষমতা স্পিকারের থাকবে। এই জিনিসটা স্পিকারের সিদ্ধান্ত, সরি এখানে ভুল আসছে, স্পিকারের সিদ্ধান্ত অবলম্বন করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল ক্ষমতা স্পিকারের থাকবে। স্পিকারের যে সিদ্ধান্ত রয়েছে ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য সকল ধরনের ক্ষমতার এখতিয়ার স্পিকারের হাতেই দেওয়া হয়েছে। এই ক্ষমতা এবং কার্যাবলীগুলো স্পিকার ভোগ করে থাকেন। এছাড়াও সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার বিভিন্ন বিষয়ে ক্ষমতা এবং আলোচনা প্রয়োগ করে থাকেন। 1 নম্বর হচ্ছে সদস্যদের বহিষ্কার বিষয়ক। স্পিকার যদি মনে করেন যে কোন সংসদ সদস্য কি করেছেন, সংবিধান অবমাননা করেছেন, সংসদীয় কার্যপ্রণালীর বিধি অমান্য করেছেন, তাহলে সদস্যদের বহিষ্কারের বিষয়ের ক্ষমতা স্পিকারের হাতে রয়েছে। তারপরে হচ্ছে সদস্যদের সাময়িক অপসারণ বিষয়। কোনো বিষয়ে যদি সংসদ সদস্য অবমাননা করে কিংবা সংসদের আইন লঙ্ঘন করে, তাহলে স্পিকার কিছু সময়ের জন্য সাময়িকভাবে সংসদ সদস্যকে কি করতে পারে, নিষেধাজ্ঞা দিতে পারে, সংসদ অধিবেশন থেকে বহিষ্কার করতে পারে। বৈঠক স্থগিতকরণ বিষয়ক। স্পিকার চাইলেই যে কোনো সময় তিনি কি করতে পারবেন, সংসদ অধিবেশন স্থগিত করার ক্ষমতা স্পিকারের হাতে রয়েছে। এরপরে হচ্ছে সংসদে সভাপতিত্ব করেন। স্পিকার সংসদে সভাপতিত্ব করেন। পরবর্তী যে ভূমিকা পালন করে সেটি হচ্ছে যে ভোট প্রদান। স্পিকার কি করতে পারেন, ভোট প্রদান করতে পারেন। স্পিকার কখন ভোট প্রদান করেন, যেহেতু ভোটের বিষয়টা আসছে, ভোট প্রদান কখন করেন এবং স্পিকারের ভোট যে প্রদান করে, প্রকৃতপক্ষে স্পিকার কোনো বিলে কি করতে পারেন না, ভোট প্রদান করতে পারেন না, এই ক্ষমতাটা তার নাই। অর্থাৎ সংসদ অধিবেশনে কোনো বিল উত্থাপিত হলে সেটা সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো বিষয়ে ভোট দেওয়ার ক্ষমতা স্পিকার রাখেন না। কিন্তু যখন দেখা যায় একটি বিল উপস্থাপন করার পরে সংসদ অধিবেশনে যদি 60 জন সদস্য থাকেন কিংবা 70 জন সদস্য থাকেন, দেখা গেল ওই বিলে 35 জন সদস্য হ্যাঁ ভোট দিয়েছেন আর বাকি 35 জন সদস্য না ভোট দিয়েছেন, তখন দেখা যায় যে বিলে যখন হ্যাঁ ভোট এবং না ভোট যখন ভারসাম্য হয়ে যায়, তখন স্পিকার একটা ভোট প্রদান করেন ওই বিলটির পক্ষে বা বিপক্ষে। তো যখন ভোট প্রদান করেন, এই যে ভোট প্রদানের মাধ্যমে তিনি হাতও করতে পারেন, আবার না ভোটও কি করতে পারেন, ভোট প্রদান করতে পারেন। এই যে একটা ভোট প্রদান করে তিনি কোন একটা বিলকে চাইলে কি করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, সমর্থন করতে পারেন, আবার কোন একটা বিলকে বাতিলও করে দিতে পারেন। এই যে তিনি একটা বিল ভোট প্রদান করেন, এই ভোটটাকেই বলা হচ্ছে যে কাস্টিং ভোট। অর্থাৎ স্পিকার যে ভোটটা প্রদান করে ওই ভোটটাকে বলা হচ্ছে যে কি, কাস্টিং ভোট। অনেক সময় আসে যে স্পিকার যে ভোট প্রদান করেন তাকে কি ভোট বলা হয়, কাস্টিং ভোট, অর্থাৎ নির্ণায়ক ভোট। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। অর্থাৎ কোন বিলে যখন হ্যাঁ ভোট এবং না ভোট সমান হয়ে যায়, ওই পর্যায়ে গিয়ে স্পিকার যখন ভোট প্রদান করেন কোন একটা পক্ষে গিয়ে, ওই ভোটটাকে বলা হচ্ছে যে কাস্টিং ভোট এবং অর্থাৎ নির্ণায়ক ভোট। তাহলে এই নির্ণায়ক ভোটের মাধ্যমেই স্পিকার কি করতে পারেন, একটা বিলকে সমর্থন করতে পারেন, আবার একটা বিলকে বাতিল করার ক্ষমতাও ভোগ করে থাকেন। তাহলে আমরা এখানে এমসিকিউ বিষয়টা জানলাম যে কি, যে এমসিকিউ তে আমরা অনেক সময় আসে যে স্পিকার যে ভোট প্রদান করেন ওই ভোটটাকে কি ভোট বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা আনসারটা দিতে পারবো যে কাস্টিং ভোট, অর্থাৎ নির্ণায়ক ভোট বলা হয় যে স্পিকার যে ভোট প্রদান করে থাকেন। এরপরে হচ্ছে সংসদ পরিচালনা। পরবর্তী পয়েন্ট হচ্ছে কি, সংসদ পরিচালনা। তো সংসদ পরিচালনার মাধ্যমে তিনি কি করে থাকেন, জাতীয় সংসদের যিনি স্পিকার আছেন তিনি আরেকটি কাজ করে থাকেন, সেটি হচ্ছে যে কি সংসদ পরিচালনা। তিনি সংসদের তীক্ষ্ণ দৃষ্টি রাখেন সংসদ অধিবেশনের মধ্যে কেউ সংসদ অধিবেশনের যে সংসদীয় কার্যপ্রণালী বিধি আছে সেটি অমান্য করছে কিনা। তাহলে এভাবে করে কোনো আইন বিরোধী কাজ হলে, কোনো আচরণ ভঙ্গ করলে, তখন সংসদের যিনি সভাপতি স্পিকার তিনি সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করেন। এভাবে করে স্পিকার কি করেন, সংসদ পরিচালনা করেন। এরপরে হচ্ছেন প্রতিনিধিত্বমূলক কাজ। স্পিকারকে বলা হয় মূলত স্পোকেন ম্যানস অফ হাউস, অর্থাৎ স্পিকারের কাজের অন্যতম দিক হলো সকল সদস্যের হয়ে তার প্রতিনিধিত্বমূলক কাজ। অর্থাৎ সকল সদস্যের
প্রতিনিধি হয়ে স্পিকার কি করে থাকেন, কাজ করে থাকেন সংসদ অধিবেশনের মধ্যে। তো সেই জিনিসটা এখানে বলা হচ্ছে যে সংসদ অধিবেশনের মধ্যে সকল সংসদ সদস্যদেরকে তিনি প্রাধান্য দিয়ে সকল সংসদ সদস্যদের যে একটা চাহিদা, যে একটা জানার আগ্রহ, এই বিষয়ে সকলের পক্ষ হয়ে স্পিকার কি করে থাকেন, প্রতিনিধিত্ব করে থাকেন অধিবেশনের মধ্যে। অনুপ্রেরণামূলক কাজ, স্পিকার বেশ কিছু অনুপ্রেরণামূলক কাজ করে থাকেন, যেমন আমরা বলতে পারি যে সংসদের নতুন সদস্যদের উৎসাহিত করা, সংসদ সদস্যদের পরামর্শ দেওয়া প্রভৃতি। প্রত্যেক দেশে স্পিকারের হাতে অনেক সুযোগ সুবিধা থাকে, যেসব দিয়ে তিনি সদস্যদের উদ্যমী করতে পারেন। এরপরে আমরা তারপরে হচ্ছে যে কি রাজনৈতিক পক্ষসমূহের মধ্যে সমঝোতা এবং ঐক্য প্রতিষ্ঠা। স্পিকার আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেটি হচ্ছে যে কি যখন দেখা যাচ্ছে যে প্রধান দুইটা রাজনৈতিক দলের মধ্যে যখন মনোমালিন্য হয়ে যায়, দূরত্ব সৃষ্টি হয়ে যায়, এবং তাদের দূরত্বের কারণে যখন রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তখন দেখা যাচ্ছে যে কি যে ওই দুইটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার জন্য, দুইটা রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা স্থাপন করার জন্য ওই স্পিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ স্পিকার মধ্যস্থকারী হয়ে ওই দুইটা রাজনৈতিক দলকে কি করে থাকেন, মিলিয়ে দিয়ে থাকেন, অর্থাৎ তাদের মধ্যে একটা সমঝোতার ব্যবস্থা করে থাকেন। এরপরে অন্যান্য কাজ হচ্ছে যে কি যে উল্লেখিত কাজসমূহ ছাড়াও স্পিকার তার কর্তৃত্ব প্রয়োগ করে বিবিধ কাজ করে থাকেন, যেমন সংসদের নিরবচ্ছিন্ন পরিচালনা, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা এবং বিভিন্ন সদস্যদের ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে তিনি নানাবিধ কাজ করে থাকেন। তাহলে এই হচ্ছে যে আমাদের স্পিকারের যে ক্ষমতা এবং কার্যাবলী এবং নির্বাচন পদ্ধতি। তাহলে যদি প্রশ্নের মধ্যে আসে যে জাতীয় সংসদে স্পিকারের নির্বাচন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পার্ট সি-তে, তাহলে আমরা এভাবে করে আলোচনা করব। সুতরাং পরিশেষে আমরা বলা যায় যে কি সংসদ পরিচালনায় স্পিকারের ক্ষমতা একচ্ছত্র। স্পিকার হাউসের কার্যাবলী নিয়ন্ত্রণ করেন। সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের অধিকার সংরক্ষণ করা স্পিকারের অন্যতম দায়িত্ব। কেবল সংসদ পরিচালনায় নয়, রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় ও স্পিকারের মর্যাদা প্রশ্নাতীত। এভাবে করে আমরা স্পিকারের নির্বাচন ব্যবস্থা, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করে শেষ করব। সর্বশেষ আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে সংসদীয় রাজনীতিতে স্পিকারের ভূমিকা আলোচনা করো। এ বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি, জাস্ট পয়েন্টগুলো একটু দেখব। তো এখানের মধ্যে বলা হচ্ছে যে সংসদীয় ব্যবস্থায় স্পিকার কি ভূমিকা পালন করে। এক নম্বর হচ্ছে নিরপেক্ষ ভূমিকা বজায় রাখার চেষ্টা করে, অর্থাৎ সংসদের মধ্যে যিনি স্পিকার তিনি কোনো একটা দলের পক্ষপাতিত্ব হতে পারেন না। তিনি প্রধান রাজনৈতিক সরকার দল এবং বিরোধী দল উভয় দলকেই সমান প্রাধান্য দিতে বাধ্য থাকেন, অর্থাৎ নিরপেক্ষ থাকেন। 2 নম্বর ভূমিকা পালন করেন সংসদ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর সংসদের যিনি স্পিকার আছেন তিনি কি করেন, সংসদ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তারপরে হচ্ছে কোরাম সংকটে ব্যবস্থা গ্রহণ। জাতীয় সংসদ অধিবেশনে যখন কোরাম সংকট হয়, আমরা আগেও বলেছি যে 60 জন সদস্য উপস্থিত হয়ে কোরাম গঠিত হয়। তো নির্ধারিত সদস্য সংখ্যক অর্থাৎ প্রয়োজনীয় 60 জন সদস্য উপস্থিত নেই, তাহলে তিনি কোরাম সংকটের কারণে যথাযথ প্রক্রিয়া গ্রহণ করেন। তিনি এমন ক্ষেত্রে সতর্ক করে দেন, অর্থাৎ বলা হচ্ছে যখন দেখা যাচ্ছে একটা অধিবেশনে সংসদ সদস্য 60 জন উপস্থিত নেই, তাহলে স্পিকার কি করে থাকেন, যারা উপস্থিত নেই তাদের বিরুদ্ধে অ্যাকশনে যান, তাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদেরকে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করেন। সে কারণে বলা হচ্ছে স্পিকার কোরাম সংকটে ব্যবস্থা করেন, অর্থাৎ যখন কোরাম সংকট হয় তখন তিনি কোরামকে পূরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন। সকল বৈধতার প্রশ্নে নিষ্পত্তি সাধন। জাতীয় সংসদের স্পিকার বিষয়ক এবং সংসদের কেন্দ্রীয় সকল বৈধতার প্রশ্নের নিষ্পত্তি সাধন করেন। উপযুক্তভাবে এসব বৈধতার প্রশ্নের নিষ্পত্তি সাধন করতে পারায় জাতীয় সংসদ সফলভাবে পরিচালিত হয়। বিভিন্ন বৈধতার প্রশ্নে স্পিকার ভূমিকা পালন করে। তারপরে হচ্ছে বিল পাশের বিষয়ে ভূমিকা পালন। এখানে বলা হচ্ছে জাতীয় সংসদ হচ্ছে যে আইন তৈরির প্রতিষ্ঠান। বিভিন্ন বিল যথানিয়ম অতিক্রম করার পর জাতীয় সংসদে তা আইনে পরিণত হয়। একটি বিল শুরু থেকে আইনে পরিণত হওয়ার পূর্ব পর্যন্ত স্পিকার বিভিন্নভাবে তদারক করে, অর্থাৎ একটা বিল, সরকারি বিল কিভাবে উপস্থাপিত হবে, বেসরকারি বিল কিভাবে উপস্থাপিত হবে, এবং একটা বিল আইনে রূপান্তর হওয়ার জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা, এবং এই বিষয়টাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তদারকি করে থাকেন স্পিকার। তারপর হচ্ছে সংসদে বক্তৃতার সময় নির্ধারণ। স্পিকার সংসদ অধিবেশন যখন পরিচালিত হয় তখন বিভিন্ন সংসদ সদস্যদেরকে কথা বলার সুযোগ দেন, এবং এই সুযোগটা দেওয়ার জন্য সংসদ অধিবেশনে স্পিকার
সংসদ সদস্যদেরকে সময় বেঁধে দেন, অর্থাৎ তার আলোচনা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কিংবা 30 মিনিটের মধ্যে কি করতে হবে, আলোচনা তার বিষয়টা শেষ করতে হবে। এভাবে সময় নির্ধারণ করে দিয়ে তিনি সংসদের পরিচালনা শৃঙ্খলা রক্ষা করে থাকেন। এরপরে হচ্ছে কমিটি গঠন ও তদারকি। কোন একটা বিল বা কোন একটা বিষয়ে যদি তদন্তের প্রয়োজন হয়, পর্যালোচনা করার প্রয়োজন হয়, তাহলে স্পিকার কি করে থাকেন, বিভিন্ন কমিটি গঠন করেন এবং ওই কমিটি তদারকি করে থাকেন। তারপর হচ্ছে দিনের কর্মসূচি নির্ধারণ। স্পিকার আজকের অধিবেশনে কি কি বিষয়ে আলোচনা হবে, আজকের কর্মসূচি কি, এই বিষয়ে নির্ধারণ করে থাকেন। এরপরে হচ্ছে বৈঠকের স্থান ও সময় নির্ধারণ। সংসদের প্রথম বৈঠকের সময় ও তারিখ রাষ্ট্রপতি নির্ধারণ করেন, কিন্তু পরবর্তী বৈঠকগুলো কোন কোন তারিখে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করেন স্পিকার। অর্থাৎ এই যে একটা এখানে কথা বলা হয়েছে যে সংসদের প্রথম বৈঠকের সময় ও তারিখ, প্রথম যে বৈঠক হবে সংসদ অধিবেশনের যে প্রথম অধিবেশন, ওইটার সময় এবং তারিখ নির্ধারণ করবেন রাষ্ট্রপতি, কিন্তু পরবর্তী বৈঠকগুলো কোন কোন তারিখে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করেন কে, স্পিকার। বিষয়টা কি রকম, বিষয়টা হচ্ছে যে এটাই যে যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন সংসদ ভেঙে দেওয়া হয়, আর যিনি সংসদ অধিবেশনে স্পিকার ছিলেন তিনিও স্পিকার পদ থেকে কি হয়ে যান, বাতিল হয়ে যান। তিনি স্পিকার পদ থেকে সরে গিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। আর একজন ব্যক্তি যখন নির্বাচনে অংশগ্রহণ করে তখন তিনি কোনো মন্ত্রী পর্যায়ে কিংবা কোন স্পিকার পর্যায়ে তিনি পদমর্যাদায় থাকতে পারেন না। কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি মন্ত্রিত্ব গ্রহণ করব, তাহলে উনি স্পিকারের পদে থাকতে পারবেন না। তাহলে যখন জাতীয় সংসদ অধিবেশন ভেঙে দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন স্পিকার থাকেন না, তখন থাকেন কে, রাষ্ট্রপতি। এবং সংসদ নির্বাচন শেষ হওয়ার পরে যখন সংসদ সদস্য নির্বাচিত হয় তখন রাষ্ট্রপতির আহ্বানেই কি হয়, সংসদ অধিবেশনের অনুষ্ঠিত হয়ে থাকে। সেই জন্যই বলা হচ্ছে তখন যেহেতু স্পিকার থাকে না, শুধুমাত্র রাষ্ট্রপতি থাকেন, সে কারণে বলা হচ্ছে যে সংসদের প্রথম যে বৈঠক ওই বৈঠকের সময় এবং তারিখ নির্ধারণ করে থাকেন রাষ্ট্রপতি, এবং ওই বৈঠকে স্পিকার নির্বাচিত হয়, পরবর্তী বৈঠকগুলো নির্ধারণ করে থাকেন স্পিকার। তাহলে স্পিকার বৈঠকের স্থান ও সময় নির্ধারণ করে থাকেন। সর্বশেষ যে ভূমিকা পালন করেন সেটি হচ্ছে যে নির্ণায়ক ভোট, অর্থাৎ স্পিকার একটি বিশেষ ক্ষমতা হচ্ছে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা। কোন সময় যদি সংসদের কোনো বিষয়ে ভোটের ব্যবস্থা করা হয় এবং সেই ভোটে উভয় পক্ষের সমান সংখ্যক ভোট হয়, তবে সেক্ষেত্রে স্পিকার ফলাফল নির্ধারণী ভোট প্রদান করেন। স্পিকারের এমন পদক্ষেপকে কি বলা হয়, নির্ণায়ক ভোট প্রদান করা হয় বা কাস্টিং ভোট প্রদান করা হয়। তাহলে আমরা জাতীয় সংসদ অধিবেশনে বা সংসদীয় রাজনীতিতে স্পিকারের ভূমিকা আলোচনা করে যদি আসে, এই পয়েন্টগুলো দিয়ে আমরা আলোচনা করব এবং পরিশেষে এটাই বলা যায় যে স্পিকার পদের দায়িত্ব কর্তব্য নির্দিষ্ট সীমায় আবদ্ধ করা যায় না। কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার রাষ্ট্রের কার্যাবলী বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে বৃদ্ধি পাচ্ছে আইনসভার কার্যাবলী, এবং আইনসভার এমন বহুবিধ কার্যাবলীকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে স্পিকার সংসদকে কার্যকর রাখেন। এভাবে করে আমরা সংসদীয় রাজনীতিতে স্পিকারের ভূমিকা আলোচনা করা শেষ করব। তাহলে আমরা আজকে তিনটাই খুব বড় প্রশ্ন, তিনটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। সর্বপ্রথম আমরা আলোচনা করেছি যে সংসদীয় কার্যপ্রণালী বিধিসমূহ কি কি, এ বিষয়ে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আমরা আলোচনা করেছি যে স্পিকারের নির্বাচন প্রক্রিয়া, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এবং সর্বশেষ আমরা আলোচনা করেছি সংসদীয় রাজনীতিতে স্পিকারের ভূমিকা আলোচনা করো। তিনটা প্রশ্নই ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ আশা করা যায় তিনটা থেকেই একটা তোমরা পরীক্ষায় পাবা। ভালো করে তিনটা প্রশ্ন তোমরা বারে বারে ভালো করে দেখে নিবা। এখানেই তাহলে আজকের আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাসে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।